হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার স্পেশাল জিকে সিরিজ। আজকে তোমাদের যে টপিকটা আমি করাবো সেটা হচ্ছে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। আমরা ইউএনও সম্পর্কে আমরা টোটাল হিস্ট্রি আমরা জানবো, কবে ফরমেশন হয়েছিল, কি ব্যাপার, কি কি অর্গানাইজেশন আছে, রিলেটেড অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন কি কি আছে, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ভিডিওটা তোমাদেরকে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, তাহলে তোমরা কিন্তু নতুন কিছু না কিছু তোমরা শিখবে এখান থেকে, আমি তোমাদেরকে কথা দিলাম। দেখো, প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছিল, ঠিক আছে, 1914 সালে শুরু হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে কোনো বিশ্বযুদ্ধ তো খুব সুন্দর একটা কিছু পরিস্থিতি তৈরি করে না, খুব খুব দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি করেছিল পৃথিবীতে। প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন আমরা ঠিক করি কি যে ইন্টারন্যাশনাল শান্তি আমরা বজায় রাখবো, ঠিক আছে। তার জন্য তৈরি হয় লিগ অফ নেশনস, ঠিক আছে। আমি ছোট্ট করে গল্প বলে দিই, তারপরে আমি আসছি। এবং এই লিগ অফ নেশন যখন তৈরি করা হয়েছিল, এর উদ্দেশ্য ছিল কি না, ওয়ার্ল্ড ওয়াইড একটা পিস আনবে, একটা পিসফুল সহাবস্থান করবে পৃথিবী দেশগুলো। গাইডলাইন যেগুলো ছিল বেশিরভাগ দেশগুলোই তা কিন্তু ফলো করতে পারেনি, মানেও নি। এবং পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখব কি সারা পৃথিবীর কন্ডিশন কিন্তু ভয়ঙ্কর বাজে হয়েছিল, আরও দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছিল। তখন পৃথিবী রিয়েলাইজ করে যে না, আমাদের একটা কিছু করা উচিত সারা পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য, যাতে একটা দেশ আর একটা দেশকে অ্যাগ্রেসিভলি আক্রমণ না করে। তো আমাদের একটা কিছু বানানো উচিত। তারপরেই তৈরি হয় জাতিসংঘ, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ঠিক আছে। দেখো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এটা একটা ইন্টার গভর্নমেন্টাল বডি, মানে কি না একাধিক আন্তর্দেশীয় একটা বডি, এটা একটা, যেটা তৈরি হয়েছিল 24শে অক্টোবর 1945 সালে। ভেরি মাচ ইম্পর্টেন্ট। কবে? 24শে অক্টোবর 1945। এই কারণে এই 24শে অক্টোবর দিনটাকে আমরা ইউএনও ডে হিসাবে সেলিব্রেট করি। ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। ওকে, কারেন্টলি কজন মেম্বার আছে না, কারেন্টলি 193টা মেম্বার স্টেটস আছে, মাথায় রাখবে। এখন 193খানা মেম্বার আছে। এবং লাস্ট যে দেশ যেটা যোগদান করেছিল তার নাম হচ্ছে সাউথ সুদান। সাউথ সুদান ওয়াজ দ্য লাস্ট কান্ট্রি যে কিনা ইউনাইটেড নেশনসে পার্টিসিপেট করেছে। ওকে, এবারে লিগ অফ নেশনসের কথা আমি তোমাদেরকে বললাম, কিন্তু এমনটা নয় যে লিগ অফ নেশন দিয়েই প্রথম ইন্টারন্যাশনাল শান্তি স্থাপনের কথা বলা হয়েছিল, তা মোটেই নয়। 1899 সালে একটা ইন্টারন্যাশনাল পিস স্থাপনের উদ্দেশ্যে একটা কনফারেন্স হয়েছিল, যেটা হয়েছিল হেগে, ঠিক আছে। এটা হয়েছিল কি না হেগে, এবং তার উদ্দেশ্য এটাই ছিল যে ইন্টারন্যাশনাল ডিসপিউট যেগুলো আছে সেইগুলোকে কী হবে না, থ্রু আরবিট্রেশন, ওকে, এইগুলোকে আমরা মেটাবো। আরবিট্রেশন মানে একটা সহাবস্থানের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই ডিসপিউটগুলোকে মেটাবো। এবং সেই কারণে আমরা কি তৈরি করেছিলাম বলতো, আমরা তৈরি করেছিলাম এস্টাবলিশমেন্ট অফ দ্য পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, ঠিক আছে, 1899 সালে। পর কোথায়? হেগে, ঠিক আছে, মাথায় রাখবে। হেগে কেন মাথায় রাখতে বলছি একটু পরে বুঝতে পারবে। কারণ এই যে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন যেটা, সেটা ছিল ফোর রানার অফ দ্য ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার কোথায় আছে? আমরা পড়ি না, হেগে আছে। কেন আছে বুঝতে পেরেছো? এই কারণেই আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে তারা লিগ অফ নেশন যে তৈরি হয়েছিল, কবে বললাম? 1919 সালে। এবং এর জন্য একটা ট্রিটি হয়েছিল, তার নাম হচ্ছে ট্রিটি অফ ভার্সাই। ওকে, ভার্সাইয়ের সন্ধির মাধ্যমে কি হয়েছিল না, এই লিগ অফ নেশনসটা তৈরি হয়েছিল কবে? 1919 সালে। এবং ওই একই ট্রিটি দিয়ে সেম ইয়ারে, মাথায় রাখবে, সেম ইয়ারে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনও তৈরি হয়েছিল, আইএলও। মাথায় রাখবে, এটাও পরীক্ষায় আসে। ইউনাইটেড নেশনসে তৈরি হওয়ার অনেক আগে, হ্যাঁ, তৈরি হয়েছিল কিন্তু এই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। কবে তৈরি হয়েছিল? 1919 সালে। কোন ট্রিটি দিয়ে তৈরি হয়েছিল না, এই ভার্সাইয়ের সন্ধি দিয়েই কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে। ভার্সাইয়ের সন্ধি দিয়েই কিন্তু তৈরি হয়েছিল, মাথায় রাখবে, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে। নেক্সট আছে ওই যে ইউনাইটেড নেশনসের নামটা, এই ইউনাইটেড নেশন নামটা প্রপোজ করেছিল কে? ইউনাইটেড নেশন নামটা প্রপোজ করেছিল তৎকালীন সময় ইউনাইটেড স্টেটসের যে প্রেসিডেন্ট ছিল সেটা হচ্ছে রুজভেল্ট। নেক্সট চলো, দেখো, এই যে ইউনাইটেড নেশনস তৈরি হওয়ার জন্য যে একটা কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সটা কিন্তু নিউ ইয়র্কে হয়নি, মাইন্ড ইট, এই ভুলটা আমরা করি। কনফারেন্সটা হয়েছিল 26শে জুন 1945 সালে, ঠিক আছে। দ্য ইউনাইটেড নেশন চার্টার ওয়াজ সাইন্ড 26 জুন 1945। কোথায় না, সান ফ্রান্সিসকোতে, ঠিক আছে, মাইন্ড ইট, সান ফ্রান্সিসকোতে। ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, সিজিএল একবারে কোশ্চেন এসেছিল, ঠিক আছে, সান ফ্রান্সিসকোতে হয়েছিল। এবং রিপ্রেজেন্টেটিভ কারা ছিল না,
ইনিশিয়ালি 50খানা কান্ট্রি এখানে রিপ্রেজেন্ট করেছিল, ঠিক আছে। পরবর্তীকালে পোল্যান্ড বলে আমি জয়েন হব, ওকে। পোল্যান্ড কি বলে যে আমিও জয়েন হব। পোল্যান্ড জয়েন হওয়ার পরে যখন ফাউন্ডিং মেম্বার হিসাবে টোটাল মোট দেশের সংখ্যা ছিল 51টা। এটাও তোমাদের কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন যে ইউএনও যখন তৈরি হয় তার ফাউন্ডিং মেম্বার কতজন ছিল, ছিল মোট 51টা কান্ট্রি ছিল, ঠিক আছে। পরীক্ষা এটাও আসে ইন্ডিয়া কি ফাউন্ডিং মেম্বার ছিল ইউএনওর? উত্তরটা হচ্ছে হ্যাঁ, ইন্ডিয়া ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার্স অফ ইউএনও, ঠিক আছে। মাথায় রাখবে মোটো অফ দ্য ইউএনও কি না, ইউএনএর মোটো হচ্ছে ইটস ইয়োর ওয়ার্ল্ড, ওকে। ইটস ইয়োর ওয়ার্ল্ড WBCS এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ছিল এটা, ঠিক আছে। ইউএনওর মোটো কি না, ইটস ইয়োর ওয়ার্ল্ড, এটা তোমার পৃথিবী। মাথায় রাখো ইউএনওতে মোট 6খানা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। ইউএনওতে মোট 6খানা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। কি কি সেগুলো? একটা হচ্ছে অ্যারাবিক, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান এবং স্প্যানিশ। মাইন্ড ইট, কখনো যেন ভুলেও ভুল না হয়। এটা কিন্তু পরীক্ষায় কতবার এসছে, মানে অনেকবার এসছে। কখনো জানতে চেয়েছে টোটাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী আছে ইউএনওর, ঠিক আছে। আবার কখনো বা জানতে চেয়েছে যে সেই নিচের কোনটা একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়। আবার কখনো জানতে চেয়েছে যে সেই 6খানা ল্যাঙ্গুয়েজগুলো কী কী, ঠিক আছে। তো কী কী? অ্যারাবিক, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান এবং স্প্যানিশ। হেডকোয়ার্টার কোথায় আছে না, ইউএনের হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্ক, ইউএসএতে, ঠিক আছে। ইউএনের হেডকোয়ার্টার কোথায় আছে? ইউএসএর নিউ ইয়র্কে আছে, ঠিক আছে। কিন্তু ইউএনও যখন তৈরি হয়েছিল, যে এগ্রিমেন্টটা যেটা হয়েছিল, যে চ্যার্টার সাইন হয়েছিল, যে কনফারেন্সটা হয়েছিল, কোথায় হয়েছিল? সেটা হয়েছিল কিন্তু বাবা সান ফ্রান্সিসকোতে, ঠিক আছে। ভুল করো না। আচ্ছা, এবার এই ইউএনওর আন্ডারে দেখবো কি না 6খানা মেন অর্গান আছে, ওকে। মেন অর্গান কতগুলো আছে না, 6খানা মেন অর্গান আছে। কি কি সেই 6খানা মেন অর্গান? এই 6টাই কিন্তু ইউএনওর প্রধান অর্গান। বাকি যে অর্গানগুলো আমরা পড়ি, যেগুলোর সামনে ইউএন যোগ করা থাকে, সেগুলো কিন্তু কোনটা মেন অর্গান নয়, সেগুলো সব অ্যাফিলিয়েটেড অর্গান, সেগুলোকে আমরা ফ্যামিলি অফ ইউএনও বলি। আমি আসছি, আস্তে ধীরে কিন্তু সমস্তটাই আলোচনা হবে। শুধু তোমাদের কাজ হবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখা, ঠিক আছে। দেখে যাও, ইউএনও রিলেটেড কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না, আমি কথা দিলাম। দেখো তো কি কি সেগুলো। একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, ঠিক আছে। একটা কি সিকিউরিটি কাউন্সিল, একটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, একটা হচ্ছে ট্রাস্টশিপ কাউন্সিল, দ্য ইউনাইটেড নেশন সেক্রেটারিয়েট, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এই মোট 6খানা মেন অর্গান আছে কার? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের। আচ্ছা, এবারে আসো একটা কথা তোমাদেরকে বলি, ভালো করে মন দিয়ে শুনবে। এই 6টা অর্গানের মধ্যে না প্রথম যে 5খানা অর্গান আছে, এই প্রথম 5খানা অর্গানের হেডকোয়ার্টার আছে কিন্তু নিউ ইয়র্কে, ঠিক আছে। প্রথম 5টা অর্গানের হেডকোয়ার্টার কোথায় আছে না, এটা কিন্তু নিউ ইয়র্কেই আছে, যেখানে ইউনাইটেড নেশনসের যেখানে সদর দপ্তর সেখানেই আছে, ঠিক আছে। কিন্তু এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আমি অলরেডি তোমাদেরকে বললাম, এটা কিন্তু সেখানে নেই। আছে কোথায়? আমি অলরেডি বলে দিয়েছি না, সেটা আছে হেগে আছে, নেদারল্যান্ডে আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে কি বলছে, এই সবটাই এই 6খানা অর্গানই কিন্তু তৈরি হয়েছিল কবে না, যবে ইউএনও তৈরি হয়েছিল। ইউএনও তৈরি হওয়ার সাথে সাথে এই 6টা অর্গানও কিন্তু একই সাথেই তৈরি হয়েছিল, ঠিক আছে। এখান থেকে পরীক্ষায় কখনো কখনো জানতে চাওয়া হয় নিচের কোনটা একটা মানে 9টা মেন অর্গান অফ ইউএনও, এরকম জানতে চাওয়া হয়। পরীক্ষায় এমনও আসে যে ইউএনওর প্রধান অর্গান কটা আছে, এমনও আসে, ঠিক আছে। একবার খালি চোখ বুলিয়ে যেও, পরীক্ষার জন্য কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট চলো, এবার আসো প্রত্যেকটা অর্গান সম্পর্কে আমরা ডিটেল স্টাডি করব, যেগুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে। প্রথমে আসো জেনারেল অ্যাসেম্বলির কথা বলি, ওকে। দেখো আগের স্লাইডে আমি তোমাদের দেখিয়েছিলাম, প্রথমে কি ছিল? জেনারেল অ্যাসেম্বলি। তো জেনারেল অ্যাসেম্বলির কথা আমরা বলি। জেনারেল অ্যাসেম্বলি কোথায় আছে? অবভিয়াসলি নিউ ইয়র্কেই আছে, ওকে। দ্য মেন পলিসি মেকিং বডি কোনটা যদি বলে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন পলিসি মেকিং বডি অফ ইউএনও? মাথায় রাখবে ইট ইজ দ্য জেনারেল অ্যাসেম্বলি, ঠিক আছে। জেনারেল অ্যাসেম্বলি ইজ দ্য মেন পলিসি মেকিং বডি। অ্যাকচুয়ালি যে পলিসিগুলো যা হয় ইউএনওর, সেটা কিন্তু বানায় কে? এই জেনারেল অ্যাসেম্বলিই বানায়, ওকে। এবার জেনারেল অ্যাসেম্বলি কি করে না, প্রত্যেক বছর এদের কিন্তু কি হয় না, এদের বৈঠক হয়। জেনারেল অ্যাসেম্বলির প্রত্যেক বছর বৈঠক হয়, এবং প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে হচ্ছে তোমার এই বৈঠকটা হয়। কোথায় হয় না, এর অ্যাসেম্বলি হলে হয়। Each year in September, the full United Nations membership meets in the General Assembly. Okay, কোথায় না, নিউ ইয়র্কে হয় ফর দ্য অ্যানুয়াল জেনারেল অ্যাসেম্বলি সেশন। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো না, জেনারেল অ্যাসেম্বলি যে অ্যানুয়াল সেশন, এটা প্রত্যেক বছর হয়, এবং সেটা কোথায় হয়? নিউ ইয়র্কের ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির হলেই হয়, ঠিক আছে। এবং একটা কথা মাথায় রাখবে, এই জেনারেল অ্যাসেম্বলি যখন যে কনফারেন্সটা হয় প্রত্যেক বছর, এদের কেউ না কেউ কোনো না কোনো দেশের একজন রিপ্রেজেন্টেটিভ এই জেনারেল অ্যাসেম্বলির কী করেন? সভাপতিত্ব করেন,
ঠিক আছে, প্রত্যেক বছর কেউ না কেউ সভাপতিত্ব করেন এই দেশগুলো থেকে। এই বছর 2023 সালে 78 সেশন অফ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি হবে, এখনো হয়নি, সেপ্টেম্বর মাসে হবে, এটা আগস্ট মাস চলছে, সামনে হবে। ঠিক আছে, কবে হবে না 5 সেপ্টেম্বর, টিচার্স ডে, আমাদের ন্যাশনাল টিচার্স ডে 5 সেপ্টেম্বর, ওই দিনই হবে। ওকে, 2023 সালে। এবং এই বছর 78 সেশনের যিনি সভাপতিত্ব করবেন তিনি যে ত্রিনিদাদ এবং টোবাগোর একজন ডিপ্লোম্যাট, তার নাম কি ডেনিস ফ্রান্সিস। ঠিক আছে, এই ব্যক্তি, ঠিক আছে। তো ডেনিস ফ্রান্সিস এই বছর সভাপতিত্ব করবেন, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট ফর ইউর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। ঠিক আছে, কততম সেশন হবে? 78তম সেশন। তিনি কোন দেশের লোক? ত্রিনিদাদ এবং টোবাগোর বললাম, তিনি একজন ডিপ্লোম্যাট। ঠিক আছে, তিনি এবছর প্রতিনিধিত্ব করবেন, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। নেক্সট আসো, এই যে প্রেসিডেন্সি সিট যেটা আমি বললাম, এটা প্রত্যেক বছর কিন্তু দ্য প্রেসিডেন্ট অফ জেনারেল অ্যাসেম্বলি ইজ ইলেক্টেড ইচ ইয়ার বাই অ্যাসেম্বলি টু সার্ভ 1 year টার্ম অফ দ্য অফিস। তাহলে এই ডেনিস ফ্রান্সিস তিনি পদে থাকবেন 1 বছরের জন্য। আবার নেক্সট ইয়ার অন্য কোনো দেশের প্রতিনিধিত্ব করবেন, অন্য কোনো দেশের কোনো একজন ব্যক্তি লিডারশিপ তিনি প্রতিনিধিত্ব করবেন। ঠিক আছে, ভারতের কথা বলি। ভারতবর্ষ থেকে প্রথম কোনো ব্যক্তি যিনি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে প্রতিনিধিত্ব করেছিলেন, ঠিক আছে, এবং চেয়ার করেছিলেন অবশ্যই, কে সেই ব্যক্তি? তিনি ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। ঠিক আছে, তিনি ছিলেন কে? বিজয়লক্ষ্মী পণ্ডিত। মাথায় রাখবে, পরীক্ষার জন্য ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। ওকে, বিজয়লক্ষ্মী পণ্ডিত ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন কবে? 1953 সালে। এবং আর একটা কথা বলে রাখি, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির তিনি প্রথম মহিলা প্রেসিডেন্টও তিনি কিন্তু ছিলেন। কে ছিলেন? বিজয়লক্ষ্মী পণ্ডিত। কবে ছিল? 1953 সালে, প্রথম ভারতীয় তো বটেই। ঠিক আছে, চলো নেক্সট দেখি। নেক্সট হচ্ছে সিকিউরিটি কাউন্সিল। ওকে, সিকিউরিটি কাউন্সিলের কাজ কি? বেসিক্যালি এর কাজ হচ্ছে মেনটেনেন্স অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। ঠিক আছে, সারা পৃথিবীতে শান্তি বজায় রাখা হচ্ছে এর কাজ। ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটি মেনটেন করাটাই হচ্ছে এর কাজ। যেহেতু এরা ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটি মেনটেন করে সিকিউরিটি কাউন্সিল, এই কারণে আমরা একে কী বলে ডাকি? নাকি আমরা পুলিশম্যান অফ দ্য ওয়ার্ল্ড বলে ডাকি। ঠিক আছে, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। কি বলে ডাকি? পুলিশম্যান অফ দ্য ওয়ার্ল্ড। পরীক্ষায় আসবে যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের কোন বডিকে আমরা পুলিশম্যান অফ দ্য ওয়ার্ল্ড বলে চিহ্নিত করি বা ডাকি? আনসার কি হবে? আনসার হবে কি না সিকিউরিটি কাউন্সিল। হেডকোয়ার্টার কোথায় আছে সিকিউরিটি কাউন্সিলে? আমি অলরেডি বলেছিলাম, প্রথম 5খানার হেডকোয়ার্টার আছে কিন্তু তোমার হচ্ছে নিউ ইয়র্কেই আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বাদ দিলে। বাকি সব কটার হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্কেই আছে, ইউএনওর অফিসেই আছে। ঠিক আছে, এবারে বলছি কি, দেখি সিকিউরিটি কাউন্সিল যেটা আছে গুলোবে না, সিকিউরিটি কাউন্সিলে মোট 15টা মেম্বার কান্ট্রি আছে। ঠিক আছে, সিকিউরিটি কাউন্সিলে কতগুলো মেম্বার কান্ট্রি আছে? 15 মেম্বার স্টেটস আছে, 15 মেম্বার কান্ট্রিজ আছে। তাদের মধ্যে কিছু আছে পার্মানেন্ট, কিছু আছে নন পার্মানেন্ট। ঠিক আছে, 15 জনের মধ্যে আছে কিছু পার্মানেন্ট, কিছু স্থায়ী, কিছু আছে অস্থায়ী। কজন স্থায়ী আছে না দেখবো কি 5টা পার্মানেন্ট মেম্বার আছে, 5টা স্থায়ী দেশ আছে। ঠিক আছে, 5খানা স্থায়ী দেশ আছে। ওকে, এটা চেঞ্জ হবে না। কারা কারা সেই 5টা স্থায়ী দেশ? চীন, ফ্রান্স, রাশিয়া, ইউকে এবং ইউএসএ। আই রিপিট, আর একবার তোমরা দেখে নাও ভালো করে। চীন, ফ্রান্স, রাশিয়া, ইউকে এবং ইউএসএ, এই 5খানা স্থায়ী মেম্বার আছে। অস্থায়ী মেম্বার কারা আছে? 10টা। দেখো, এই কথা বলে রাখি, এই অস্থায়ী মেম্বারদের কোনো স্থিরতা নেই। এই অস্থায়ী মেম্বারগুলো প্রত্যেক 2 বছর অন্তর এগুলো চেঞ্জ হয়। এবং এই যে মেম্বার কান্ট্রিগুলো যারা আছে, এই 5টা দেশ বাদ দিয়ে রিমেনিং যে কটা আছে, 193টা কান্ট্রি আছে বললাম, 5টা বাদ দিলে রিমেনিং যা 187খানা কান্ট্রি, তারা কি করে না প্রত্যেক 2 বছর অন্তর কি হয় না 2 বছরের জন্য এরা অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়। ঠিক আছে, 2 বছরের জন্য, 2 year টার্মের জন্য। মাথায় রাখবে, 10 নন পার্মানেন্ট মেম্বার্স ইলেক্টেড ফর 2 year টার্মস বাই দ্য জেনারেল অ্যাসেম্বলি, বাই দ্য জেনারেল অ্যাসেম্বলি। ঠিক আছে, অন আ রিজিওনাল বেসিস। এই বছর 2023 সালে অলরেডি জুন মাসে ঠিক হয়ে গেছে যে সামনে 2024 সালের 1 জানুয়ারি থেকে শুরু করে, ঠিক আছে, 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত নতুন 5টা আমরা কি করেছি? নন পার্মানেন্ট মেম্বারকে আমরা নিয়েছি। ঠিক আছে, 5 জন অলরেডি ছিল, আরও 5টাকে আমরা নিয়েছি। কে সেই 5টা কান্ট্রি যেগুলো ইম্পর্টেন্ট? একটা হচ্ছে আলজেরিয়া, একটা হচ্ছে গুয়েনা, রিপাবলিক অফ কোরিয়া, সিয়েরা লিওন, আর একটা হচ্ছে স্লোভেনিয়া।
ঠিক আছে, এই কটা দেশ আলজেরিয়া, গুয়েনা, রিপাবলিক অফ কোরিয়া, সিয়েরা লিওন এবং স্লোভেনিয়া, এই পাঁচটা দেশ সামনে 2 বছরের জন্য এরা প্রতিনিধিত্ব করবে কোথায়? অ্যাজ নন পার্মানেন্ট বডি হিসেবে। কোথায়? সিকিউরিটি কাউন্সিলে। ঠিক আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, সিকিউরিটি কাউন্সিলে যদি কোনো বিল নিয়ে আলাপ আলোচনা হয়, ঠিক আছে, তাহলে মেম্বাররা তো ডিসকাস করে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভেটো দানের ক্ষমতা আছে। ভেটো মানে রিজেক্টিং অফ দ্য বিল, ওই বিলটাকে চাইলে রিজেক্ট করে দেওয়া যায়। সেই ভেটো ক্ষমতা আছে শুধুমাত্র কিন্তু পার্মানেন্ট মেম্বারগুলো, মানে চীন, ফ্রান্স, রাশিয়া, ইউকে এবং ইউএসএ, এই 5টা দেশের কিন্তু ভেটো পাওয়ার আছে। নন পার্মানেন্ট মেম্বারদের কোনো ভেটো পাওয়ার নেই, মানে বিল বাতিল করার ক্ষমতা নন পার্মানেন্ট মেম্বারদের কিন্তু নেই। এই কথাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর একটা কথা বলি, কোনো বিল নিয়ে যদি আলাপ আলোচনা হয় এবং সেটা যদি অ্যাকসেপ্টেড হয়, তাহলে কিন্তু এই 5টা পার্মানেন্ট মেম্বারকে হ্যাঁ বলতেই হবে, তবেই হবে, আদারওয়াইজ কিন্তু না। ঠিক আছে, চলো নেক্সট দেখি। নেক্সট আসো সেক্রেটারিয়েট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সেক্রেটারিয়েট কি? বেসিক্যালি সেক্রেটারিয়েট হচ্ছে না, দ্য সেক্রেটারিয়েট কম্প্রাইজেস দ্য সেক্রেটারি জেনারেল অ্যান্ড থাউজেন্ডস অফ ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশন স্টাফ মেম্বার। তাহলে সেক্রেটারিয়েট কাকে নিয়ে তৈরি হয়? একটা তো হচ্ছে ইউনাইটেড নেশনসের যিনি সেক্রেটারি জেনারেল যিনি আছেন, কে আছে না আছে বলে দিচ্ছি, চিন্তা নেই, অ্যান্তোনিও গুতেরাস, তোমরা জানো এখন আছেন। ঠিক আছে, তো ইনিশিয়ালি তো তিনি ছিলেন না, ট্রিগভিলি ছিল। তো সেক্রেটারি জেনারেল এবং তার সঙ্গে আর ইউনাইটেড নেশনসের যত স্টাফ পৃথিবী জুড়ে আছে, এই সবাইকে নিয়ে তৈরি হয় কি না এই সেক্রেটারিয়েট। ঠিক আছে, এবারে সেক্রেটারি জেনারেল যিনি হন, সেক্রেটারি জেনারেল ইজ দ্য চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অফ দ্য অর্গানাইজেশন। হু ইজ দ্য চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার? ইট ইজ দ্য সেক্রেটারি জেনারেল। ঠিক আছে, আচ্ছা, এবারে বলছে এই সেক্রেটারি জেনারেল যিনি হন তাকে কিন্তু 5 বছরের জন্য তাকে অ্যাপয়েন্ট করা হয়। অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য জেনারেল অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলি অ্যাপয়েন্ট করে কাকে? সেক্রেটারিয়েটকে। ওকে, অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য সিকিউরিটি কাউন্সিল, মাইন্ড ইট। তাহলে সিকিউরিটি কাউন্সিলের রেকমেন্ডেশনে জেনারেল অ্যাসেম্বলি তাকে অ্যাপয়েন্ট করে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, কতদিনের জন্য অ্যাপয়েন্ট করে? 5 বছরের জন্য। কিন্তু এই টার্মটা রিনিউয়েবল টার্ম, মানে তাকে পুনরায় আবার রাখতে হতে পারে বা তিনি আবার থাকতেও পারেন। এমনটা নয় যে একজন ব্যক্তি 5 বছর টেনিওর সার্ভ করার পরে তিনি আর হতে পারবেন না, তা কিন্তু নয়। তিনি পুনরায় আবার কিন্তু টেনিওরটা তিনি সার্ভ করতে পারেন। আমি বুঝতে পারছি ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ভালো করে একবার দেখে নাও, 20 মিনিট আধা ঘন্টা সময় ইনভেস্ট করে, আর কোনোদিন তোমাদের ভুল হবে না এই রিলেটেড, কথা দিলাম। ঠিক আছে, যদি তোমরা কেউ সিরিয়াস এক্সপিরিয়েন্স হয়ে থাকো তো অবশ্যই দেখবে। নেক্সট কি বলছে দেখো, ফার্স্ট সেক্রেটারি জেনারেল কে ছিল? ফার্স্ট সেক্রেটারি জেনারেল ছিল ট্রিগভিলি। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রিগভিলি ছিল। এখানেই শেষ নয়, লাস্ট ইয়ার মেন্সে এটা দেখা গেছে, WBCS এর কথাই বলছি। সেখানে জানতে চেয়েছিল ফার্স্ট সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন। তাহলে ট্রিগভিলি ছিল নরওয়ের ব্যক্তি। ঠিক আছে, নরওয়ের সিটিজেন ছিলেন ট্রিগভিলি। তো নরওয়েয়ান পলিটিশিয়ান ট্রিগভিলি, তিনি কিন্তু প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন এবং তিনি কিন্তু 1946 সাল থেকে 1953 সাল পর্যন্ত এই 7 বছর টেনিওর তিনি সার্ভ করেছিলেন। ঠিক আছে, রাইট নাও কারেন্ট যিনি আছেন, হি ইজ দ্য 9th সেক্রেটারি জেনারেল। 9th, 9 নম্বর। এটা এই বছর যে তোমার CGL হল না, সেখানে কোনো একটা পেপারে এই কোশ্চেনটা ছিল। তো তার টেনিওর কি 9th সেক্রেটারি জেনারেল, এবং তিনি পর্তুগিজ পলিটিশিয়ান। নাম কি? অ্যান্তোনিও গুতেরাস। ঠিক আছে, 2017 সাল থেকে তিনি কন্টিনিউ করছেন এখনো পর্যন্ত, এখনো অ্যান্তোনিও গুতেরাসই আছে। ঠিক আছে, তো মাথায় রাখবে, এগুলো ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখি। নেক্সট বলছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। কোথায় আছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস? হেগে, আমি অলরেডি বলেছি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তো যেহেতু এর কাজ কি না, ইন্টারন্যাশনাল স্তরে যত ডিসপিউট হয়, হ্যাঁ, থ্রু কি করে না, এখানে হচ্ছে তোমার এরা সমাধান, একটা দেশে যদি কোনো ঝামেলা হয় যেমন কোর্টগুলো মেটায়। ঠিক আছে, তেমনি ইন্টারন্যাশনাল স্তরে ঝামেলা হলে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসই মেটায়। ওকে, তো এই কারণে এটাকে বলা হয় কল দ্য ওয়ার্ল্ড কোর্ট। স্বাভাবিক, প্রত্যেকটা দেশের যেমন কোর্ট আছে, আমাদের দেশেও যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সাবঅর্ডিনেট কোর্টসগুলো যেমন আছে, তারা বিভিন্ন রকম গন্ডগোল হলে মেটায় তো। তেমনি সারা পৃথিবীতে যদি হয়, কার কাছে যাবো আমরা? তো যাবো কোথায়? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হবে। একটা দেশ অ্যাপ্রোচ করবে টু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ঠিক আছে, ইট সেটেল ডিসপিউট বিটুইন স্টেটস ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্টারন্যাশনাল ল। মাইন্ড ইট, ইন্টারন্যাশনাল স্তরে যে ল আছে সেই দিয়ে ডিসপিউটগুলোকে মেটানো হবে। অ্যান্ড গিভস অ্যাডভাইজারি ওপিনিয়ন্স অন ইন্টারন্যাশনাল লিগাল ইস্যুস। এবং তারা কি করে না, তারা হচ্ছে অ্যাডভাইস দিয়ে থাকে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইস্যুতে। এবারে কথা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে ভার্ডিক্ট দেয় না, ইট ইজ নট বাইন্ডিং। এটা কিন্তু বাধ্যতা নয় যে ওই দেশগুলোকে মানতেই হবে। এটা হচ্ছে সব থেকে বড় একটা লুপ হোল।
ঠিক আছে, এবার একটা কথা বলি যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস পড়বো, ইন্ডিয়ানদের সম্পর্কে পড়বো না, তা কি হয়? এটাও ইম্পর্টেন্ট, শুনে রাখো। জাস্টিস নগেন্দ্র সিং, ঠিক আছে, জাস্টিস নগেন্দ্র সিং। নগেন্দ্র সিং কে ছিলেন? না, নগেন্দ্র সিং ছিলেন একজন ফর্মার চিফ ইলেকশন কমিশনার, সম্ভবত 4th চিফ ইলেকশন কমিশনার ছিল এই নগেন্দ্র সিং। ঠিক আছে, তো জাস্টিস নগেন্দ্র সিং ফার্স্ট ইন্ডিয়ান, মাথায় রাখবে, সার্ভ অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তাহলে প্রথম ভারতীয় যিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রেসিডেন্ট ছিলেন। এনার সঙ্গে আরও 4 জন ভারতীয় ছিল, কিন্তু ইনি চেয়ার করেছিলেন, প্রেসিডেন্ট ছিলেন ইনি। ঠিক আছে, তিনি কে? না, তিনি নগেন্দ্র সিং, মাথায় রাখবে, ডক্টর নগেন্দ্র সিং বা জাস্টিস নগেন্দ্র সিং। কবে থেকে? 1985 সাল থেকে 1988, এই সময়ের জন্য তিনি কি করেছিলেন? না, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের তিনি প্রেসিডেন্ট হিসেবে তিনি সার্ভ করেছিলেন, প্রথম ভারতীয়, মাথায় রাখবে, প্রথম ভারতীয়। নেক্সট চলো দেখি যে ইউনাইটেড নেশনসের কিছু ফ্যামিলি আছে। ফ্যামিলি মানে কি? না, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের তো 6খানা পার্মানেন্ট বডি তো আমরা দেখেছিলাম, এছাড়া কিছু দেখবো কি যে ইউনাইটেড নেশনসের অ্যাফিলিয়েটেড কিছু বডি আছে, অ্যাফিলিয়েটেড, মাইন্ডেড, ঠিক আছে, তো যেগুলোকে বলা হয়, মানে আনঅফিসিয়ালি বলা হয় যে ইউনাইটেড নেশনস ফ্যামিলি, আনঅফিসিয়ালি, এমনটা না অফিসিয়ালি বলা হয়, আনঅফিসিয়ালি। তো বেসিক্যালি ইউনাইটেড নেশন ইজ 6খানা মেন অর্গান আছে অ্যান্ড মেনি অ্যাফিলিয়েটেড প্রোগ্রামস, ফান্ডস অ্যান্ড স্পেশালাইজড এজেন্সিজ কিছু আছে। অল দেয়ার উইথ ওন মেম্বারশিপ, তাদের নিজস্ব মেম্বার আছে, দেয়ার নিজস্ব লিডারশিপ আছে এবং নিজস্ব বাজেট আছে। এবং বাজেট বলো, মেম্বারশিপ বলো, ওনারশিপ বলো, এর সঙ্গে ইউএনওর কোনো লেনাদেনা নেই। কিন্তু ইউএনও থেকে কী করেছে? অ্যাফিলিয়েশন নিয়ে রেখেছে। ঠিক আছে, সেই বডিগুলো সম্পর্কে আমরা প্রত্যেকটা সম্পর্কে জানবো। আমাদের মিসকনসেপশন আছে যে 6খানা যে মেন অর্গানাইজেশন, 6খানা যে মেন বডি আছে, তাদের মধ্যে কি এই ইউনিসেফ আছে? অবশ্যই না, অবশ্যই, কারণ এই বডিগুলো যেগুলো আমরা পড়বো একাধিক আছে, সেগুলো ইউনাইটেড নেশনস ফ্যামিলির আন্ডারে আছে, কিন্তু সেগুলো কিন্তু কি বললাম, এগুলো অ্যাফিলিয়েটেড বডি। ওকে, একটা প্রথমে আসো ইউনিসেফের কথা বলি। ইউনিসেফের ফুল ফর্ম কি? না, ইউনিসেফ অ্যাকচুয়ালি ডাকা হতো আগে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, এটা অ্যাকচুয়ালি নাম ছিল। এখন আমরা কি নামে ডাকি এটাকে আমরা এখন ডাকি দ্য ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। ঠিক আছে, হোয়াট ইজ দ্য কারেন্ট নেম অফ ইউনিসেফ? সেটা কি? ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। এখন আগে কি নামে ডাকতাম? আমি বললাম কি, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, আগে এই নামটা ছিল। হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্কে। ঠিক আছে, কবে তৈরি হয়েছিল? 11ই ডিসেম্বর 1946 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, কারেন্ট হেড কে আছে? এখন আছে ক্যাথরিন রাসেল। ক্যাথরিন রাসেল আছে এখন কারেন্ট হেড। নেক্সট আছে ইউএনএফপিএ, খুব ইম্পর্ট্যান্ট। এর মানে কি? ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। অ্যাকচুয়ালি এর নাম কি ছিল? ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস, এর আগে নাম ছিল ইউএনএফপি এর। এখনকার নাম কি? না, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। ঠিক আছে, আচ্ছা, এর কাজ কি? না, এর বেসিক্যালি কাজ হচ্ছে তোমার ইউনাইটেড নেশনস সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ এজেন্সি হচ্ছে এইটা। ঠিক আছে, সেক্সুয়াল এবং রিপ্রোডাক্টিভ হেলথ এজেন্সি হচ্ছে ইউএনএফপিএ। ওকে, হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্কে। হেডকোয়ার্টার কোথায় আছে? ইউএনএফপি এর নিউ ইয়র্কে আছে। পরবর্তী দেখি আর কি ইউনাইটেড নেশন ফ্যামিলিতে কি কি আছে। নেক্সট হচ্ছে ইউএনডিপি, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। এবারে এর কি না, গ্লোবাল ডেভেলপমেন্টাল নেটওয়ার্ক, মানে গ্লোবাল ডেভেলপমেন্ট রিলেটেড যে কাজকর্মগুলো সেগুলো করে কিন্তু কে? এই ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ডেভেলপমেন্ট। ঠিক আছে, তোমরা আশা করি জানো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে না, এসডিজি 30 2030 সালে যে লক্ষ্যমাত্রা রেখেছে সেটা কিন্তু এই ইউএনডিপি কিন্তু নিয়েছে। হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের লক্ষ্যমাত্রা কে নিয়েছে? ইউএনডিপি নিয়েছে। এবারে ইউএনডিপি কি করে? যে এইচডিআই রিপোর্ট হয় না, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আমরা যে পড়ি কোন দেশের র্যাঙ্ক কত, ইন্ডিয়ার র্যাঙ্ক কত পড়ি তো আমরা, সেই এইচডিআই রিপোর্ট পাবলিশ করে কিন্তু ইউএনডিপি। ঠিক আছে, আর একটা একাধিক আছে, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স বলে একটা কনসেপ্ট হয়, এমডিপিআই, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। মানে পৃথিবীতে যে দেশগুলোতে যে মানে যে এত দারিদ্রতা আছে, সেই দারিদ্রতা মেজার করার ওয়ান অফ দ্য ইন্ডেক্স হচ্ছে এইটা, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। সেটাও কিন্তু এই ইউএনডিপি কিন্তু কি করেছে না, প্রচলন করেছে। ঠিক আছে, হেডকোয়ার্টার কোথায় আছে ইউএনডিপির? হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্কে। কবে তৈরি হয়েছিল? 1965 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, নেক্সট আসো ইউএনইপি,
বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। ঠিক আছে, কবে তৈরি হয়েছিল না, এটা তৈরি হয়েছিল 5 জুন 1972 সালে। মনে পড়ছে এই ডেটটা দেখে কিছু মাথায় আসছে কি? হ্যাঁ, ঠিকই ধরেছো। ঠিক আছে, অ্যাকচুয়ালি 1972 সালের 5 জুন তোমরা জানো যে ইউনাইটেড নেশন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, যেটাকে আমরা পপুলারলি বলি স্টকহোম কনফারেন্স হয়েছিল, ঠিক কিনা? 1972 সালের 5 জুন কি হয়েছিল? স্টকহোম কনফারেন্স। তো এই স্টকহোম কনফারেন্সে প্রপোজাল অনুযায়ী তৈরি হয়েছিল এই ইউএনইপি বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। দেখো এই কারণে এই 5 জুন দিনটাকে না বাবা আমরা কি দিন হিসাবে পালন করি? হ্যাঁ, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসাবে আমরা পালন করি। তোমরা যদি কেউ এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো আমাকে কমেন্ট করে জানাবে এই বছর 2023 সালে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর থিম কি আছে। ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসবে গ্যারেন্টি। ঠিক আছে, এর হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার আছে কেনিয়ার নাইরোবিতে আছে। ঠিক আছে, হেডকোয়ার্টার কোথায় আছে? কেনিয়ার নাইরোবিতে আছে। একটা কথা বলি, তোমরা আশা করি আইপিসিসির নাম শুনেছো, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি, যেটা তৈরি হয়েছিল 1988 সালে। জানো এটা কে তৈরি করেছিল? এটা তৈরি করেছিল ইউএনইপি মানে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এই দুটো এজেন্সি মিলে তৈরি করেছিল এই আইপিসিসি 1988 সালে। ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। চলো দেখি নেক্সট কি আছে। নেক্সট ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ঠিক আছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বেসিক্যালি ফুড রিলেটেড ইস্যু। এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এরা দেখে ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটা তৈরি হয়েছিল 1961 সালে। ঠিক আছে, তৈরি করেছিল কে? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এটাও তাই দুখানা এজেন্সি তৈরি করেছিল, একটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফাও, আর একটা হচ্ছে ইউএনজি, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। তাহলে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফাও, এই দুটো মিলে বানিয়েছিল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। হেডকোয়ার্টার কোথায় আছে? ইতালির রোমে আছে। ফাওয়ার হেডকোয়ার্টারও কিন্তু ইতালির রোমেই আছে। নেক্সট আসো ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। কবে তৈরি হয়েছিল? দেখো তৈরি হয়েছিল 16ই অক্টোবর 1945 সালে। এবার যেহেতু 16ই অক্টোবর এটা তৈরি হয়েছিল না, এই কারণে এই 16ই অক্টোবর দিনটাকে আমরা কি হিসাবে পালন করি না, ওয়ার্ল্ড ফুড ডে। ঠিক আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু অলরেডি এসছে, আবারও কিন্তু আসবে যে ওয়ার্ল্ড ফুড ডে আমরা কবে পালন করি। ঠিক আছে, হেডকোয়ার্টার কোথায় আছে? ইতালির রোমে আছে। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ওকে, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অর্গানাইজেশন। বেসিক্যালি ইউনাইটেড নেশনস তৈরি হওয়ার আগে কিন্তু এই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তৈরি হয়েছিল। আমি আগে তোমাদেরকে বলেছিলাম, দেখো ইট ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যান্ড ওল্ডেস্ট স্পেশালাইজড এজেন্সি অফ দ্য ইউএন। হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে। কবে তৈরি হয়েছিল বলো তো? আশা করি তোমাদের মনে আছে, ভার্সাইয়ের চুক্তি দ্বারা 1919 সালে কিন্তু এটা তৈরি হয়েছিল। দেখো 1919 সালে তৈরি হয়েছিল, 2019 সালে এর 100 বছর কিন্তু পূর্ণ হয়েছে। অ্যাকচুয়ালি লেবার রিলেটেড যা ইস্যু ইন্টারন্যাশনাল স্তরে, সেটা কিন্তু এই সমস্ত রিলেটেড মামলা দেখে কে না, এই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। নেক্সট আসো আইএমএফ, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। 1944 সালে ব্রেটেন উডস কনফারেন্স হয়েছিল। কি হয়েছিল? ব্রেটেন উডস কনফারেন্স হয়েছিল, এবং সেখানে তোমাদের আসলে জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা ওয়ার্ল্ড ওয়াইডে একটা ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়েছিল, এবং সেখান থেকে বাঁচার জন্য দুখানা বডি আমরা বানিয়েছিলাম। একটা হচ্ছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এবং দুজনেরই হেডকোয়ার্টার আছে কিন্তু ওয়াশিংটন ডিসিতে আছে। ঠিক আছে, কবে তৈরি হয়েছিল? 1945 সালে থ্রু ব্রেটেন উডস কনফারেন্স। আমি অলরেডি তোমাদেরকে বললাম হেডকোয়ার্টার কোথায় আছে? ওয়াশিংটন ডিসিতে আছে, এবং এর রাইট নাও এর ম্যানেজিং ডিরেক্টর কে আছে? ম্যানেজিং আছে ক্রিস্টেলিনা জর্জিভা। ঠিক আছে, কে আছে? ক্রিস্টেলিনা জর্জিভা। এই ভদ্রমহিলা এখন রাইট নাও ইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ আইএমএফ। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। দেখো এই বছর ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এমনি নিউজে আছে এই কারণে, একাধিক কারণে ইম্পর্টেন্ট, কারণ এই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি তিনি ওয়ার্ল্ড ব্যাংকের এখন প্রেসিডেন্ট হয়েছেন। ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাও কিন্তু তৈরি হচ্ছে 1945 সালে। ওকে, দেখো ইট রেজাল্টেড ইন ফাউন্ডেশন অফ আইবিআরডি। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ব্যাংকেরই একটা ভাগ হচ্ছে কি, তার মধ্যে একটা আছে আইবিআরডি, যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। রিকনস্ট্রাকশন এবং ডেভেলপমেন্ট রিলেটেড কাজই তো হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কাজ। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশ করে কে? ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, সেটা তো ওয়ার্ল্ড ব্যাংকই পাবলিশ করে, এটা আমরা জানি। আইবিআরডি ইজ দ্য ফাউন্ডিং ইনস্টিটিউশন অফ ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের প্রথম ফাউন্ডিং ইনস্টিটিউশন কে ছিল? আইবিআরডি ছিল, যেটাকে এখন আমরা ওয়ার্ল্ড ব্যাংক নামে চিনি। ওকে, তো
তো এটাও তৈরি হয়েছিল থ্রু ব্রেটন উডস কনফারেন্স অফ 1944। হেডকোয়ার্টার কোথায় আছে? ওয়াশিংটন ডিসিতে আছে, মাইন্ড ইট। আর এইটা তো পরীক্ষার জন্য ভয়ঙ্কর ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আবারও বলছি, সামনে যে কোনো পরীক্ষা হোক এই কোশ্চেনটা তো গ্যারেন্টি আসবে যে রাইট নাও অজয় বাঙ্গা ইজ দ্য হেড অফ ওয়ার্ল্ড ব্যাংক। নেক্সট আছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। এখান থেকে তেমন কিছু পড়ার দরকার নেই, খালি এইটুকু জানলেই হবে। এর হেডকোয়ার্টার আছে ইউকের লন্ডনে আছে, ঠিক আছে? পরবর্তী চলো। নেক্সট হচ্ছে ইউনেস্কো। দেখো ইউনেস্কো ইটসেলফ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, কারণ ইউনেস্কো তোমরা আশা করি পড়তে গিয়ে অনেক সময় পাও যে বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা কে দেয়, ঠিক আছে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা কে দেয়? এই ইউনেস্কো দেয়, ঠিক আছে? ইউনেস্কোর ফুল ফর্ম কি? না, দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর এম কি? এর এম হচ্ছে টু প্রমোট ওয়ার্ল্ড পিস, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, এবং অ্যান্ড সিকিউরিটি, নিরাপত্তা থ্রু ইন্টারন্যাশনাল কোঅপারেশন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ইন এডুকেশন, আর্টস, সায়েন্স অ্যান্ড কালচার। তাহলে এডুকেশন, আর্টস, সায়েন্স এবং কালচার এগুলোকে প্রমোট করে কি করা হবে? না, ইন্টারন্যাশনাল স্তরে ওয়ার্ল্ড পিস এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটি, আন্তর্জাতিক নিরাপত্তা তৈরি করা হবে। এবারে ইউনেস্কো কি করে? স্ট্যাটাস দেয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বায়োস্ফিয়ার রিজার্ভের। ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, পরীক্ষা লাস্ট ইয়ার মেন্সেও কিন্তু ছিল। ওকে, কবে তৈরি হয়েছিল? 1945 সালে। হেডকোয়ার্টার কোথায় আছে? ফ্রান্সের প্যারিসে আছে। ইন্ডিয়া কিন্তু ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার অফ ইউনেস্কো, এটাও মাথায় রাখো। ইন্ডিয়া ইজ দ্য ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার অফ ইউনেস্কো। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। সারা পৃথিবীতে হেলথ রিলেটেড যাবতীয় যা ইস্যু হয় সমস্ত কিছুই দেখে কিন্তু এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। যখন করোনা পিরিয়ড হয়েছিল, আশা করি তোমাদের মনে আছে, তখন কিন্তু প্রত্যেক দিন তোমরা যেই ব্যক্তিকে নিউজে পেতে, তিনি হচ্ছে ইনি টেড্রাস আধানম, ঠিক আছে? রাইট নাও টেড্রাস আধানম এখন কি আছে? ডিরেক্টর জেনারেল আছেন কার? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তৈরি হয়েছিল কবে? 1948 সালে, এবং যার হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ডের কিন্তু জেনেভাতে। ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। চলো নেক্সট আসো দেখি। নেক্সট বলছে ইউএনসিটিএডি। ওকে, ইন্টারন্যাশনাল স্তরে যে ইনভেস্টমেন্ট হয় বা ইন্টারন্যাশনাল স্তরে যে ট্রেড হয়, ওকে, সেই এবং ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, সেই রিলেটেড জিনিসপত্র, সেই রিলেটেড ইস্যুগুলো দেখে হচ্ছে ইউএনসিটিএডি। ওকে, আমি ওয়ার্ল্ড ট্রেডের কথা বলিনি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আলাদা তো আছেই, ছেড়ে দাও। আমি তাছাড়া বলছি, আমি ইউনাইটেড নেশনসের কথা বলছি, যে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, মাইন্ড ইট, ট্রেড এবং ডেভেলপমেন্ট রিলেটেড ইস্যু দেখে কে? না, দেখে ইউএনসিটিএডি। তো এই কারণে দেখবো কি, যে একটা দেশ আর একটা দেশে কত পরিমাণ টাকা ইনভেস্ট করলো, যেটাকে আমরা এফডিআই বলি, সেই রিলেটেড রিপোর্ট পাবলিশ করে কিন্তু এই ইউএনসিটিএডি, ঠিক আছে? ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট কিন্তু পাবলিশ করে ইউএনসিটিএডি। হেডকোয়ার্টার কোথায় আছে? এর হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ডের জেনেভাতে। আর দুখানা বাকি আছে, আর একটু, ঠিক আছে? একটা হচ্ছে ইউএনএইচসিআর বা ইউনাইটেড নেশনস হাই কমিশনার্স ফর রিফিউজিজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন রিফিউজি ক্রাইসিস হয়েছিল সারা পৃথিবীতে, তো তখন তৈরি করা হয়েছিল এই ইউএনএইচসিআর, এবং এর কাজের জন্য সন্তুষ্ট হয়ে 1954 সালে ইউএনএইচসিআরকে কি দেওয়া হয়েছিল? না, নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল। পরীক্ষা ইম্পর্টেন্ট, যে ইউএনএইচসিআর কবে নোবেল পেয়েছিল? 1954 সালে। হেডকোয়ার্টার কবে আছে? না, হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ডের জেনেভাতে। লাস্ট চলো, ঠিক এই তিনটে ওয়ার্ডকে উল্টে দিলে যা হয়, ইউএনএইচআরসি, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কাউন্সিল, মানবাধিকার বিষয়ক কাউন্সিল হচ্ছে এইটা, ইউএনএইচআরসি। অ্যাকচুয়ালি দুটোরই কিন্তু একটা সিমিলারিটি আছে, কি বলতো? না, দুটোরই হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ডের জেনেভাতে, এবং এটা তৈরি হয়েছিল 2006 সালে, ঠিক আছে? তো চলো, এই পর্যন্ত মোটামুটি ছিল আমাদের ইউনাইটেড নেশন সম্পর্কে এবং তার অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন সম্পর্কে। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, ঠিক কথা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, আর অবশ্যই আরও রেগুলার ভিডিও পেতে, রেগুলার তাগড়া ভিডিও পেতে আমাদের কিন্তু এই চ্যানেলে তোমরা অবশ্যই চোখ রাখো, ঠিক আছে? ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।